আজকে আমরা করব বায়ুচাপ ও বায়ুচাপ বলয় সমূহ। আচ্ছা, একদম প্রথমে আমরা জেনে নেব যে বায়ুচাপ বলতে আমরা কি বুঝি। দেখো, আবহাওয়া ও জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বায়ুচাপ। এবার পৃথিবী যেমন অন্যান্য পদার্থকে যেমন পৃথিবী নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তেমন পৃথিবীকে ঘিরে আছে যে মানে বায়ুস্তর, সেই বায়ুস্তরকে কিন্তু পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই জন্য অন্যান্য পদার্থের মতো বাইরের চাপ মানে বাইরের ওজন আছে, অন্যান্য পদার্থে যেমন ওজন আছে বাইরেও আছে ওজন। একেই বলা হয় কি বায়ুর চাপ। প্রায় 500 কোটি টন ওজনের বায়ু সমুদ্র ভূপৃষ্ঠকে পরিব্যাপ্ত করে আছে বা ঘিরে আছে। কাজেই পৃথিবীর উপরে বায়ুমণ্ডল চাপ দেয় এবং বায়ুর এই চাপকেই বলা হয় কি বায়ুর চাপ। এবার আমরা যদি সংখ্যা হিসেবে যদি করতে চাই, আমরা কি বলবো, ভূপৃষ্ঠে কোনো নির্দিষ্ট পরিমিত বর্গক্ষেত্রে উপরের বায়ুস্তরে যে ওজন বা চাপ পড়ে তাকেই বলা হয় কি বায়ুমণ্ডলের চাপ। এবার সমুদ্র পৃষ্ঠে বায়ু স্বাভাবিক চাপ কত? প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় 1 কেজি ওজনের সমান, বা প্রতি বর্গ ইঞ্চিতে 14.7 পাউন্ডের সমান। আচ্ছা, এবার দেখো, এই যে বায়ুমণ্ডলের যে বিশাল যে চাপ, সেই চাপটা কিন্তু আমরা বুঝতে পারি না। কেন? কারণ এই যে বিপুল পরিমাণ বায়ুর চাপ, তার তো আমাদেরকে পিষে মেরে ফেলার কথা। কিন্তু কেন আমরা বুঝতে পারি না? কারণ মানুষের দেহের উপর বায়ু যে চাপ দেয় তার সমপরিমাণ এবং বহির্মুখী চাপ মানুষের দেহের অভ্যন্তরেই কিন্তু সৃষ্টি হয়। এই যে বাইরের থেকে আসা চাপ এবং যে অভ্যন্তরের চাপ, এই দুটো চাপ হচ্ছে সমান। এই জন্যই আমরা কিন্তু বায়ুর চাপ বুঝতে পারি না। এবার আমরা জানব বায়ু চাপের একক। বর্তমানে মিলিবার এককে আমরা কি লিখি? MB এককে বায়ুর চাপ মাপা হয়। 1643 খ্রিস্টাব্দে একটি অনন্য পরীক্ষার সাহায্যে ইতালীয় পদার্থবিদ টরিসেলি প্রমাণ করলেন যে সমুদ্র সমতলে বায়ুর চাপ 29.92 ইঞ্চি অর্থাৎ 760 মিলিমিটার অর্থাৎ 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। অর্থাৎ যে পারদের বাটিতে ব্যারোমিটারে কাঁচের নল উপর করা থাকে, উপর করে ডোবানো থাকে, সেই পারদ বাটির পাড়া কি হয়, সেই নলের মধ্যে 76 সেন্টিমিটার উপরে উঠে যায়। এটাই হলো বায়ুমণ্ডলের প্রমাণ চাপ। তাহলে দেখো, আমরা জেনে নিই বায়ুমণ্ডলের প্রমাণ বায়ুচাপ বলতে আমরা কি বুঝি। সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশ ও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার উঁচু পারদস্তম্ভ যে চাপ দেয় তাকেই বায়ুমণ্ডলের প্রমাণ চাপ বলে। এবারে এটা একদম মনে রাখতে হবে যে সমুদ্র সমতলে বায়ুর চাপ হলো 1013.25 মিলিবার। তাহলে এই দুটো আমরা খুব ভালো মনে রাখবো যে মিলিবার এককে বায়ুর চাপ মাপা হয়। আর দ্বিতীয়ত কি, সমুদ্র সমতলে বায়ুর চাপ হলো 1013.25 মিলিবার। এবার আমরা জানবো বায়ুচাপ মাপার যন্ত্র সম্বন্ধে। বায়ুচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? না, ব্যারোমিটারের সাহায্যে। এই ব্যারোমিটার, এই কথাটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ ব্যারোস থেকে, যার অর্থই হলো উচ্চতা। আচ্ছা, এবার দেখো, আমরা বিভিন্ন রকম ব্যারোমিটার সম্পর্কে একটু জেনে নেব। একদম প্রথমে রয়েছে টরিসেলি পারদ ব্যারোমিটার। ইনি প্রথম আবিষ্কার করেছিলেন, টরিসেলি। ইনি ছিলেন একজন ইতালীয় পদার্থবিদ এবং 1643 সালেই কিন্তু ইনি এই ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। এবার টরিসেলির ব্যারোমিটারে কিছুটা সংশোধন ও পরিবর্তন করে চালু হয় 14 ব্যারোমিটার। বায়ুর চাপ নির্ভুলভাবে পরিমাপ করা যায় এর মাধ্যমে। এবং কি হয়, এই ব্যারোমিটারের মূল স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেল যুক্ত থাকে। এই যে ব্যারোমিটার, তার আবিষ্কারক কে হলেন? J14। এবার 3 নম্বর কি হলো? অ্যানিরয়েড ব্যারোমিটার। দেখো, এই ব্যারোমিটার কিংবা এই ব্যারোমিটার দুটো ক্ষেত্রে কিন্তু তরল হিসেবে পারদ ব্যবহার করা হয়, কিন্তু অ্যানিরয়েড ব্যারোমিটারে কোনো রকম তরল ব্যবহার করা হয় না। এটি হচ্ছে আকারে ছোট, সহজে বহনও করা যায় এবং ব্যবহারও করা যায়। এই জন্য বাড়িতে, তারপরে নৌকা ও ছোট বিমানে ইত্যাদি জায়গায় কিন্তু ব্যবহার করা হয়।
ফরাসি বিজ্ঞানী LVD ছিলেন এর আবিষ্কর্তা, অ্যানোডাইড ব্যারোমিটারের আবিষ্কর্তা। আচ্ছা, এবার হচ্ছে 4 নম্বর, ব্যারোমেট্রিক অল্টিমিটার। উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুচাপের তারতম্য ধরা পড়ে এই ব্যারোমিটারের সাহায্যে। এই জন্য বিমান, হেলিকপ্টারে কিন্তু এর ব্যবহার করা হয়। আর 5-এ রয়েছে কি, বর্তমানে কোন ব্যারোমিটার ব্যবহার করা হয় না, ডিজিটাল ব্যারোমিটার ব্যবহার করা হয়। এখন আমরা পড়ব উচ্চচাপ ও নিম্নচাপ বলতে আমরা কি বুঝি। ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা যদি 76 সেন্টিমিটার বা 1013.25 মিলিবার বা MB এর বেশি হয়, তখন তাকে আমরা কি বলবো, উচ্চচাপ। আর ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা যদি 1013.25 মিলিবারের কম হয়, তখন তাকে আমরা বলবো নিম্নচাপ। তবে একটা কথা বলা যেতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চচাপ এবং নিম্নচাপ নির্ণয়ের কোনো সুনির্দিষ্ট মাপকাঠি নেই। মনে করো একটা অঞ্চল, তো এখানটা মনে করো দেখা গেল যে বায়ুচাপ খানিকটা বেশি, এখানে বায়ুচাপ খানিকটা কম, সেক্ষেত্রে যেখানটাতে বেশি আছে তাকেই বলবো আমরা উচ্চচাপ, আর যেখানটা কম আছে আমরা তাকেই বলবো নিম্নচাপ। এবার দেখো, আমরা এখন পড়বো বায়ুচাপের গুরুত্ব কী। পৃথিবীর উপরে যে বায়ু প্রবাহ হয় সেটা পুরোপুরি হয় কিন্তু বায়ুচাপের কারণে। কারণ বায়ু প্রবাহ সবসময় কোথা থেকে কোথায় অবধি হয়, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিন্তু সবসময় বায়ু প্রবাহ হয়। উচ্চচাপকে কি বলা হয়, H, আর নিম্নচাপকে বলা হয় কি, লো বা L। এই জন্য উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিন্তু সর্বদাই বায়ু প্রবাহিত হয়। দ্বিতীয়ত দেখো, বায়ুচাপের ফলে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হয়। বায়ুচাপ যদি পরিবর্তিত যদি হয়, কি হয়, যদি দেখা যায় যে অতি গভীর নিম্নচাপ যদি হয়, তখন কি হয়, ঝড়, বৃষ্টি ইত্যাদি হয়। এটা তো আমরা অবশ্যই জানি, কয়েকদিন আগেই যে আমপান ঝড় বা উমপুন ঝড় যে এলো, মনে করো এই ধরনের ঝড়টা যে তৈরি হলো, তার ফলে কী হয়েছিল বলো তো, আসলে একটা গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়েছিল। এবার এখনকার দিনে না উপগ্রহ মানচিত্র আছে, সব দেখে না বুঝতে পারা যায়। আগেকার দিনে মানুষ কীভাবে বুঝতে পারতো যে ঝড় আসছে না, ওই যে ব্যারোমিটার আছে, সেই ব্যারোমিটারে পারদের উচ্চতা দ্রুত কমে যেত, এইভাবে বুঝতে পারা যেত যে ঝড় আসছে। এছাড়া আবহাওয়া মানচিত্রে বায়ুচাপের বন্টন আর প্রকৃতি দেখে কিন্তু আবহাওয়ার পূর্বাভাসও দেওয়া যেতে পারে। আচ্ছা, এবার দেখো, এই যে বায়ুমণ্ডলের যে বিশাল যে চাপ, সেই চাপটা কিন্তু আমরা বুঝতে পারি না। কেন? কারণ এই যে বিপুল পরিমাণ বায়ুর চাপ, তার তো আমাদেরকে পিষে মেরে ফেলার কথা। কিন্তু কেন আমরা বুঝতে পারি না? কারণ মানুষের দেহের উপর বায়ু যে চাপ দেয়, তার সমপরিমাণ এবং বহির্মুখী চাপ মানুষের দেহের অভ্যন্তরেই কিন্তু সৃষ্টি হয়। এই যে বাইরের থেকে আসা চাপ এবং যে অভ্যন্তরের চাপ, এই দুটো চাপ হচ্ছে সমান। এই জন্যেই আমরা কিন্তু বায়ুর চাপ বুঝতে পারি না। এবার আমরা জানবো বায়ু চাপের একক। বর্তমানে মিলিবার এককে, মিলিবার এককে আমরা কি লিখি, MB এককে বায়ুর চাপ মাপা হয়। 1643 খ্রিস্টাব্দে একটি অনন্য পরীক্ষার সাহায্যে ইতালীয় পদার্থবিদ টরিসেলি প্রমাণ করলেন যে সমুদ্র সমতলে বায়ুর চাপ 29.92 ইঞ্চি অর্থাৎ 760 মিলিমিটার অর্থাৎ 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। অর্থাৎ যে পারদের বাটিতে ব্যারোমিটারে কাঁচের নল উপর করা থাকে, উপর করে ডোবানো থাকে, সেই পারদ বাটির পাড়া কি হয়, সেই নলের মধ্যে 76 সেন্টিমিটার উপরে উঠে যায়। এটাই হলো বায়ুমণ্ডলের প্রমাণ চাপ। তাহলে দেখো, আমরা জেনে নিই বায়ুমণ্ডলের প্রমাণ বায়ুচাপ বলতে আমরা কি বুঝি। সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশ ও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার উঁচু পারদস্তম্ভ যে চাপ দেয়, তাকেই বায়ুমণ্ডলের প্রমাণ চাপ বলে। এবারে এটা একদম মনে রাখতে হবে যে সমুদ্র সমতলে বায়ুর চাপ হলো 1013.25 মিলিবার। তাহলে এই দুটো আমরা খুব ভালো মনে রাখবো যে মিলিবার এককে বায়ুর চাপ মাপা হয়। আর দ্বিতীয়ত কি, সমুদ্র সমতলে বায়ুর চাপ হলো 1013.25 মিলিবার।
এবার আমরা জানবো বায়ুচাপ মাপার যন্ত্র সম্বন্ধে। বায়ুচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? না, ব্যারোমিটারের সাহায্যে। এই ব্যারোমিটার, এই কথাটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ ব্যারোস থেকে, যার অর্থই হলো উচ্চতা। আচ্ছা, এবার দেখো আমরা বিভিন্ন রকম ব্যারোমিটার সম্পর্কে একটু জেনে নেব। একদম প্রথমে রয়েছে টরিশেলি পারদ ব্যারোমিটার। ইনি প্রথম আবিষ্কার করেছিলেন, টরিশেলি। ইনি ছিলেন একজন ইতালীয় পদার্থবিদ এবং 1643 সালেই কিন্তু ইনি এই ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। এবার টরিশেলির ব্যারোমিটারে কিছুটা সংশোধন ও পরিবর্তন করে চালু হয় 14 ব্যারোমিটার। বায়ুর চাপ নির্ভুলভাবে পরিমাপ করা যায় এর মাধ্যমে। এবং কি হয়, এই ব্যারোমিটারের মূল স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেল যুক্ত থাকে। এই যে ব্যারোমিটার, তার আবিষ্কারক কে হলেন? J14। এবার 3 নম্বর কি হলো? অ্যানিরয়েড ব্যারোমিটার। দেখো, এই ব্যারোমিটার কিংবা এই ব্যারোমিটার দুটো ক্ষেত্রে কিন্তু তরল হিসেবে পারদ ব্যবহার করা হয়, কিন্তু অ্যানিরয়েড ব্যারোমিটারে কোনো রকম তরল ব্যবহার করা হয় না। এটি হচ্ছে আকারে ছোট, সহজে বহনও করা যায় এবং ব্যবহারও করা যায়। এই জন্য বাড়িতে, তারপরে নৌকা ও ছোট বিমানে ইত্যাদি জায়গায় কিন্তু ব্যবহার করা হয়। ফরাসি বিজ্ঞানী LVD ছিলেন এর আবিষ্কর্তা, অ্যানিরয়েড ব্যারোমিটারের আবিষ্কর্তা। আচ্ছা, এবার হচ্ছে 4 নম্বর ব্যারোমেট্রিক অল্টিমিটার। উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুচাপের তারতম্য ধরা পড়ে এই ব্যারোমিটারের সাহায্যে। এই জন্য বিমান, হেলিকপ্টারে কিন্তু এর ব্যবহার করা হয়। আর 5-এ রয়েছে কি, বর্তমানে কোন ব্যারোমিটার ব্যবহার করা হয়? না, ডিজিটাল ব্যারোমিটার ব্যবহার করা হয়। এখন আমরা পড়ব উচ্চচাপ ও নিম্নচাপ বলতে আমরা কি বুঝি। ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা যদি 76 সেন্টিমিটার বা 1013.25 মিলিবার বা MB এর বেশি হয়, তখন থেকে আমরা কি বলবো? উচ্চচাপ। আর ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা যদি 1013.25 মিলিবারের কম হয়, তখন থেকে আমরা বলবো নিম্নচাপ। তবে একটা কথা বলা যেতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চচাপ এবং নিম্নচাপ নির্ণয়ের কোনো সুনির্দিষ্ট মাপকাঠি নেই। মনে করো একটা অঞ্চল, তো এখানটা মনে করো দেখা গেল যে বায়ুচাপ খানিকটা বেশি, এখানে বায়ুচাপ খানিকটা কম। সেক্ষেত্রে যেখানটাতে বেশি আছে তাকেই বলবো আমরা উচ্চচাপ, আর যেখানটা কম আছে আমরা তাকেই বলবো নিম্নচাপ। এবার দেখো, আমরা এখন পড়বো বায়ুচাপের গুরুত্ব কী। পৃথিবীর উপরে যে বায়ু প্রবাহ হয় সেটা পুরোপুরি হয় কিন্তু বায়ুচাপের কারণে। কারণ বায়ুপ্রবাহ সবসময় কোথা থেকে কোথায় অবধি হয়? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিন্তু সবসময় বায়ু প্রবাহ হয়। উচ্চচাপকে কি বলা হয়? H, আর নিম্নচাপকে বলা হয় কি? লো বা L। এই জন্য উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিন্তু সর্বদাই বায়ু প্রবাহিত হয়। দ্বিতীয়ত দেখো, বায়ুচাপের ফলে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হয়। বায়ুচাপ যদি পরিবর্তিত হয়, কি হয়? যদি দেখা যায় যে অতি গভীর নিম্নচাপ যদি হয়, তখন কি হয়? ঝড়, বৃষ্টি ইত্যাদি হয়। এটা তো আমরা অবশ্যই জানি। কয়েকদিন আগেই যে আমপান ঝড় বা উমপুন ঝড় যে এলো, মনে করো এই ধরনের ঝড়টা যে তৈরি হলো, তার ফলে কী হয়েছিল বলো তো? আসলে একটা গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়েছিল। এবার এখনকার দিনে না উপগ্রহ মানচিত্র আছে, সব দেখে না বুঝতে পারা যায়। আগেকার দিনে মানুষ কীভাবে বুঝতে পারতো যে ঝড় আসছে? না, ওই যে ব্যারোমিটার আছে, সেই ব্যারোমিটারে পারদের উচ্চতা দ্রুত কমে যেত, এইভাবে বুঝতে পারা যেত যে ঝড় আসছে। এছাড়াও আবহাওয়া মানচিত্রে বায়ুচাপের বন্টন আর প্রকৃতি দেখে কিন্তু আবহাওয়ার পূর্বাভাসও দেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা এখন পড়ব বায়ুচাপের তারতম্যের কারণ। পৃথিবীর সর্বত্র কিন্তু বায়ুচাপের পরিমাণ কিন্তু সমান নয়। কোথায় বায়ুচাপ বেশি, কোথায় বায়ুচাপ কম। এই তারতম্য কেন হয়, এই কারণগুলি আমরা এখন তাহলে পড়ছি। প্রথমটি হলো উষ্ণতা, দ্বিতীয় কারণ হলো উচ্চতা, তৃতীয় জলীয় বাষ্পের পরিমাণ, পৃথিবীর আবর্তন এবং জলভাগ ও স্থলভাগের বন্টন। এই কারণগুলির জন্যই কিন্তু পৃথিবীর বিভিন্ন অংশে বায়ুচাপের তারতম্য হয়। এবার আমরা একটি পয়েন্ট ভালো করে পড়ব। প্রথমে দেখো, পৃথিবীর কোনো স্থান যদি উষ্ণ হয়, সেখানে বায়ু তখন কি হয়? বায়ু তখন সেখানে হয় ঊর্ধ্বমুখী
এবং হালকা হয়ে যায় এবং প্রসারিত হয়ে যায়, যার জন্য কি বায়ু সেখানে দেখতে পাওয়া যায় ঘনত্ব কম হয়। ঘনত্ব কম হয় বলেই কিন্তু সেখানে বায়ুর চাপও কম হয়। সেজন্য উষ্ণ স্থানে কি সৃষ্টি হবে? নিম্ন চাপের সৃষ্টি হবে। আর পৃথিবীর যে অংশ নাকি শীতল সেই সমস্ত অংশে কি হয়? বায়ু হয় সংকুচিত হয়। আর বায়ু যদি সংকুচিত যদি হয় তাহলে তার ঘনত্ব বেড়ে যায়। ঘনত্ব বৃদ্ধি পাওয়ার ফলে বায়ুর চাপও কিন্তু বেড়ে যায়। ফলে শীতল হলে সেখানে দেখতে পাওয়া যায় কি? উচ্চ চাপ। এবার আমরা পৃথিবীর কথা যদি ভাবি, মনে করো পৃথিবীর তো এরকম, তো হ্যাঁ, এটা হলো নিরক্ষরেখা। নিরক্ষরেখা বরাবর পৃথিবীর উষ্ণতা অনেক বেশি। উষ্ণতা বেশি বলেই এখানে কিন্তু হয় নিম্ন চাপ। আর মেরু অঞ্চলে কি হয়? সূর্যরশ্মি তীর্যকভাবে যায়, যার জন্য এই সমস্ত অঞ্চলে তাপ উষ্ণতা অনেক কম। ওই জন্য মেরু অঞ্চলে দেখতে পাওয়া যায় উচ্চ চাপ দেখতে পাওয়া যায়। তাহলে আমরা কী করলাম? উষ্ণতার কী করলাম না, উষ্ণ হলে নিম্নচাপ হয় এবং শীতল হলে কিন্তু উচ্চ চাপের সৃষ্টি হয়। এবার দ্বিতীয় পয়েন্টটি করছি, তা হলো কি? উচ্চতা। এটা দেখো, ভূপৃষ্ঠ অথবা সমুদ্র পৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় বায়ু স্তরের ঘনত্ব ততই কিন্তু কমতে থাকে, ক্রমশ কমতে থাকে। অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুস্তর সব থেকে ঘন হয় এবং যত উপরের দিকে যাবে বায়ুস্তর হালকা হয়। তাহলে স্বভাবতই কী হবে? যেখানে বায়ুস্তরের ঘনত্ব বেশি সেখানে হবে উচ্চচাপ এবং যতই উপরে যাবে সেখানে কিন্তু নিম্নচাপ হবে। দেখা যায় মোটামুটি 32 কিলোমিটারের মধ্যে বায়ুর 99% ভর কিন্তু থাকে। তাহলে বোঝাই যাচ্ছে যে যত ভূপৃষ্ঠের কাছে আসবে বায়ুর চাপ বেশি হবে, যত উপরে যাবে তত কিন্তু বায়ুর চাপ কমতে থাকবে। এবার দেখো, এটা একটা নির্দিষ্ট হারে কমে। ভূপৃষ্ঠ অথবা সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যাবে তত কি বললাম বায়ুর চাপ কমে। তো সেটা কিভাবে কমে? প্রতি 300 মিটার ওপরে ওঠা যদি যায় বায়ুর চাপ কীভাবে কমবে? 1 ইঞ্চি বা 34 মিলিবার করে হ্রাস পাবে। আরও কি দেখা যায়? মনে করো কোন একটা স্থান উঁচু, কোন একটা স্থান হলো নিচু। সেই উঁচু স্থানে তার মানে কি হবে? বায়ুর চাপ কম হবে। নিচু স্থানে বায়ুর চাপ কিন্তু কম হবে, বেশি হবে। এই জন্যই কলকাতার তুলনায় দার্জিলিংয়ে কী হবে? বায়ুর চাপ কিন্তু কম হবে, যেহেতু কলকাতা সমভূমিতে অবস্থিত এবং দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত, এর উচ্চতা বেশি। এবার আমরা পড়ব তৃতীয় কারণটি, জলীয় বাষ্পের পরিমাণ। এটা হচ্ছে কি? বিশুদ্ধ বায়ুর থেকে জলীয় বাষ্প কিন্তু হালকা, তাই জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু এটি কিন্তু অনেকটাই হালকা হয়। এজন্য এখানে কিসের সৃষ্টি হয়? নিম্ন চাপের সৃষ্টি হয়। আর জলীয় বাষ্পহীন বায়ু যেহেতু ভারী, সেজন্য কিন্তু তার চাপও বেশি, সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। ওই জন্য কী দেখতে পাওয়া যায়? বর্ষাকালে দেখবে বায়ুতে জলের পরিমাণ তো অনেক বেশি, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ বেশি। ওই জন্য বর্ষাকালে কিন্তু আসলে বায়ুর চাপ কম হয়, মানে চাপ কম হয়। আর শীতকালে কি দেখতে পাই আমরা? শীতকালে কিন্তু বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ থাকে কম, ওই জন্য বায়ু হয় ভারী। ওই জন্য কী হয়? চাপ বেশি দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবারে আমরা আসবো চতুর্থ কারণে। এটা হচ্ছে কি? পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন হচ্ছে কি? দেখো, এটা পৃথিবী। এবার পৃথিবী, এটা হলো নিরক্ষীয় অঞ্চল। পৃথিবী প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্বে
কিন্তু যেকে কি বলা হয় আবর্তন গতি। এই আবর্তন গতির বেগ নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি এবং মেরু অঞ্চলের দিকে যত যাবে তত কিন্তু আবর্তন গতির বেগ কমে যাবে। এই আবর্তন গতির ফলে কি হয়, একটা কেন্দ্র বিমুখ শক্তির সৃষ্টি হয়, অর্থাৎ সে ছিটকে সবাইকে ফেলে দিতে চেষ্টা করে। এই আবর্তন গতির ফলে তখন কি হয় দেখো, এই বায়ু চারদিকে ছিটকে বেরিয়ে যেতে চেষ্টা করে। কিসের জন্য চেষ্টা করে? এই যে একটা কেন্দ্র বিমুখ শক্তির সৃষ্টি হচ্ছে, তার ফলে বায়ু ছিটকে যায় বা বিক্ষিপ্ত হয়, এবং বায়ু বিক্ষিপ্ত হলে তখন বায়ুর ঘনত্ব কমে যায়, সেজন্য কিন্তু বায়ুর চাপও কমে যায়। এবার আমি কি বললাম এক্ষুনি, পৃথিবীর আবর্তন গতির বেগ নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি, তাহলে নিশ্চয়ই বিক্ষিপ্ত হওয়ার পরিমাণও নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি। এই জন্যই কিন্তু নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়, অর্থাৎ নিম্নচাপ হয়। যত উত্তরে অথবা দক্ষিণে যাব তত তো আবর্তন গতির বেগ তো তত তো কম, এখানে বিক্ষিপ্ত হওয়ার পরিমাণও কম আবর্তন গতির প্রভাবে, ওই জন্য কিন্তু অতটা বেশি বিক্ষিপ্ত হয় না, ওই জন্য নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এবার জলভাগ ও স্থলভাগের বন্টন। আমরা কি জানি, স্থলভাগ খুব দ্রুত উত্তপ্ত হয় এবং খুব দ্রুত শীতল হয়। এই জন্য কি দেখা যায়, দিনের বেলা এবং গ্রীষ্মকালে যেহেতু স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়, এর ওপর নিম্নচাপের সৃষ্টি হয়। আর যেহেতু জলভাগ অতটা তাড়াতাড়ি উত্তপ্ত হতে পারে না, সেজন্য তখন জলভাগের ওপর কি থাকে, উচ্চচাপ থাকে। তাহলে দিন এবং গ্রীষ্মকালে স্থলভাগের ওপর কিসের সৃষ্টি হয় না, নিম্নচাপের সৃষ্টি হয়। আবার কি দেখতে পাওয়া যায়, মনে করো রাত্রিবেলা এবং শীতকালে কি হয়, আবার যথারীতি স্থলভাগ খুব দ্রুত শীতল হয়ে পড়ে, এবং দ্রুত শীতল হয়ে পড়লে তখন তার উপর কিসের সৃষ্টি হয়, স্থলভাগের উপরে উচ্চচাপের সৃষ্টি হয়। সেই সময় কিন্তু জলভাগ অত তাড়াতাড়ি শীতল হতে পারে না, ওই জন্য রাত্রিবেলা শীতকালেতে কি হয়, জলভাগের উপর কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়। সমচাপ রেখা বলতে আমরা কি বুঝি, দেখো কোথাও আমরা চিত্রটা বুঝি। মনে করো ভূপৃষ্ঠের উপর এখানে কতগুলো স্থান আছে, প্রত্যেকটা স্থানে বায়ুর চাপ আমরা লিখেছি। দেখো 1016, 1016, 1016 এমডি, প্রত্যেকে 1015, 1014, 1013, এইভাবে বিভিন্ন সংখ্যা লেখা রয়েছে। তো এবার মনে করো যে সংখ্যাগুলো এক, সেই সংখ্যাগুলোকে আমরা যদি একটা মসৃণ রেখা দিয়ে যুক্ত যদি করি, দেখো এটা হলো তাহলে কত, 1016 এমডি। এবার মনে করো দেখো এইখানে বায়ুর চাপ কত, 1012, 1012, 1012। তাহলে আমি মনে করি 1012গুলোকে যদি নিই, তাহলে এইখানে বায়ুর চাপ কত, 1012 এমবি। অর্থাৎ এই স্থানটা দেখো, এখানে বায়ুর চাপ কম, ক্রমশ কিন্তু যত উত্তর দিকে যাচ্ছে বায়ুর চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাই তো। তাহলে এবার কোনো মানচিত্রে যদি সমান বায়ুচাপ বিশিষ্ট অঞ্চলগুলিকে যদি একটু মসৃণ রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকেই বলা হয় কি, সমচাপ রেখা। এবার আমরা সংজ্ঞাটা দেখে নিই। উচ্চ স্থানের বায়ুর চাপকে সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপে পরিণত করে ভূপৃষ্ঠে সমচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই বলা হয় সমচাপ রেখা। এবার আমরা করব সমচাপ রেখার বৈশিষ্ট্য। সমচাপ রেখাগুলি পৃথিবী পৃষ্ঠে যে সমস্ত অক্ষরেখা আছে, যেগুলো কল্পনা করা হয়েছে, তারই সমান্তরালে কিন্তু অবস্থান করে। অর্থাৎ এই তো পৃথিবী, আর অক্ষরেখাগুলো মনে করো এরকম পূর্ব পশ্চিমে বিস্তৃত, তো সমচাপ রেখাগুলো কিন্তু এরকম পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়। এবার সমচাপ রেখা যদি চক্রাকার হয় তাকে বলে কোষ। এটা কীরকম, মনে করো সমচাপ রেখাগুলো এইভাবে থাকবে, তাকে তখন আমরা কি বলবো, কোষ। এবার দীর্ঘকায় নিম্নচাপকে বলবো আমরা গ্রাফ, আর দীর্ঘকায় উচ্চচাপকে বলবো আমরা রিজ। ছবিটা দেখো, মনে করো এরকমভাবে কতগুলো সমচাপ রেখা আছে। এখানে মনে করো 1016, 1014, 1012 এমবি
অর্থাৎ কিনা দেখো ভিতরের দিকে চাপটা ক্রমশ কমছে তো, এবং দেখো অক্ষরেখাগুলো কি দীর্ঘাকার, তাহলে তাহলে আমরা কি বলবো ট্রাফ। আর দীর্ঘকায় উচ্চচাপটা কি, মনে করো আবার এরকম আছে, বা সেক্ষেত্রে দেখো বাইরে কিন্তু চাপটা কম, 1012 MB, 1014 MB, এবং এটা কত 1016 MB। অর্থাৎ যত যাচ্ছে তো চাপটা বেড়ে যাচ্ছে, এবং যেহেতু সমচাপ রেখাগুলি যেহেতু দীর্ঘাকার, একে তখন আমরা কি বলবো রিজ। তাহলে একে আমরা বলবো রিজ, একে আমরা বলবো ট্রাফ। আর যদি চক্রাকার হয় সমচাপ রেখাগুলো, তখন তাকে আমরা কি বলবো কোষ। এবার পৃথিবী পৃষ্ঠে যে সমচাপ রেখাগুলো কোন কোন মাসে আঁকা হয়, প্রতিটা মাসে কিন্তু আঁকা হচ্ছে না, আঁকা হয় জানুয়ারি মাসে এবং জুলাই মাসে আঁকা হয়। এবার আমরা পড়ছি সমচাপ রেখার গুরুত্ব। মানচিত্রে সমচাপ রেখার অবস্থান ও গতি প্রকৃতি দেখে আবহাওয়া বিজ্ঞানীরা আবহাওয়ার পূর্বাভাস দেন। যদি দেখা যায় মান 1013.25 MB বেশি, তখন সেখানে কি হবে, লেখা থাকবে উচ্চচাপ বা এইচ। আর তার মান যদি 1013.25 MB যদি কম হয়, তখন সেখানে লেখা থাকবে কি এল, অর্থাৎ কিনা নিম্নচাপ। এবার যদি লেখা থাকে মনে করো এল এর বদলে লেখা থাকে ডি, তাহলে প্রবল নিম্নচাপ, এবং যদি লেখা থাকে ডিডি তখন হবে কি অতি প্রবল নিম্নচাপ। এইভাবে কিন্তু আবহাওয়ার পূর্বাভাস দেখা যায়। কারণ কি, যদি দেখা যায় যে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, তখনই সেখানে পূর্বাভাস দেওয়া যেতে পারে যে সেখানেতে একটি প্রবল ঝড় বৃষ্টি আসতে চলেছে। 2 নম্বর দেখো, সমচাপ রেখাগুলি যদি দূরে দূরে অবস্থান করে, তখন বলা যায় কি সেখানে অবস্থান করবে শান্ত আবহাওয়া। আর সমচাপ রেখাগুলি যদি খুব কাছাকাছি থাকে, তখন সেখানে হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবার যদি অনেকগুলি সমচাপ রেখা একসাথে চক্রাকারে যদি থাকে, তখন কি হয়, প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে। এইভাবে কিন্তু আবহাওয়া পূর্বাভাস দেওয়া যেতে পারে। এবার আমরা করব বায়ুচাপের ঢাল। প্রথমে সংজ্ঞাটা দেখে নিই। দেখো, সমচাপ রেখার সাথে সমকোণী উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রতি একক দূরত্বে বায়ুচাপের যে পার্থক্য, তাই হলো বায়ুচাপের ঢাল। তারপরে ছবিটার মাধ্যমে বুঝে নিই। তারপরে এগুলো সমচাপ রেখা, তো এদিকটা মনে করো উচ্চচাপ আর এদিকটা হলো নিম্নচাপ। তাহলে কি সমচাপ রেখার সঙ্গে সমকোণী উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রতি একক দূরত্বে বায়ুচাপের যে পার্থক্য, তাকে বলা হয় বায়ুচাপের ঢাল। আচ্ছা, বায়ুচাপের ঢাল কীভাবে প্রকাশ করা হয়? বায়ুচাপের ঢাল প্রকাশ করা হয় মিলিবার প্রতি একক দূরত্বে। বায়ুচাপের ঢাল কীভাবে প্রকাশ করা হয়? মিলিবার প্রতি একক দূরত্ব। এই দূরত্ব কি হতে পারে? মাইল অথবা কিলোমিটার হতে পারে। এটা কি প্রকাশ করা হয় না, বায়ু চাপের ঢাল এভাবে প্রকাশ করা হয়। এবার দেখো এই ছবিটা দেখো, সমচাপ রেখা যদি কাছাকাছি থাকে, তাহলে বায়ুচাপের ঢাল হয় বেশি। এটা আমি এঁকেছি। দেখো এই দূরত্বটা প্রথমে নিয়ে দেখো, এদিকটা হচ্ছে 1016 MB, এদিকটা হলো 1006 MB। এবার যে ঢালটা হয়েছে দেখেছো কত, এটা তাহলে কি হলো, তাহলে যদি নাকি সমচাপ রেখাগুলো কাছাকাছি থাকে, তখন দেখতে পাওয়া যায় বায়ুচাপের যে ঢাল সেটা হয় খাড়া ঢাল। আর সমচাপ রেখাগুলো যদি দূরে দূরে যদি থাকে, তাহলে কি দেখা যায়, বায়ুচাপের ঢাল কিন্তু হয় কম। এবার বায়ু প্রবাহ দেখো, বায়ুচাপের সাথে বায়ু প্রবাহ তো একটি সম্পর্ক আছে। সেটা হচ্ছে কি, বায়ু প্রবাহ সবসময়
উচ্চচাপ থেকে কিন্তু নিম্নচাপের দিকে হয়। দেখো এই যে আমি এঁকেছি এখানে যে এই সমচাপ রেখাগুলো যে এঁকেছি, সেখানে দেখো এখানে এইচ লেখা রয়েছে, মানে কি এখানে উচ্চচাপ, আর এখানে লো রেখা রয়েছে মানে নিম্নচাপ। দেখো বায়ু কিন্তু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিন্তু প্রবাহিত হচ্ছে। এবার বায়ুচাপের ঢাল যদি হয় খারাপ, তাহলে বায়ু প্রবাহের গতিবেগ বেড়ে যায়। অর্থাৎ খাড়া ঢাল হলে বায়ু প্রবাহ গতিবেগ বাড়ে যদি নাকি খাড়া ঢাল হয়। আর বায়ুচাপের ঢাল যদি কম হয় তাহলে কিন্তু বায়ু প্রবাহের গতিবেগ কিন্তু কমে। তাহলে আমরা কি করলাম, যে যদি বায়ু সমচাপ রেখাগুলো যদি কাছাকাছি থাকে তাহলে বায়ুচাপের হয় খাড়া ঢাল, আর বায়ুচাপের খাড়া ঢাল হলে বায়ুচাপের গতিবেগ বায়ু প্রবাহের গতিবেগ কিন্তু বাড়ে। আর সমচাপ রেখাগুলি যদি দূরে দূরে অবস্থান করে তখন বায়ুচাপের ঢাল কমে যায় এবং তখন বায়ু প্রবাহের গতিবেগও কিন্তু কমে যায়। আর বায়ু প্রবাহ সবসময় কোন দিক থেকে কোন দিকে হয় না, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে হয়। আচ্ছা, তাহলে আমরা যেটা করছি যে বায়ুচাপ এবং বায়ুচাপ বলয়, আজকে প্রথম ভিডিওতে কিন্তু আমাদের এই অবধি পড়া হলো, অর্থাৎ বায়ুচাপের ঢাল অবধি পড়া হলো। এর যে পরবর্তী ভিডিও তাতে আমরা পড়ব বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন এবং বায়ুচাপের কক্ষ। এই তিনটে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে পড়ব।